গল্প, আমি আমার কাজ, আমি আমার চরিত্রায়নে আমি খুব নিজের কাছে নিজে অনেস্ট ছিল। দেখো, প্রথমত তো আমি কোনোদিনও অভিনেতা হতে চাইনি, এবং মানে আমি এখনো বলবো না যে আমি বিশাল কিছু অভিনয় করতে চাই। ওয়াকে চাইলে আমি বাঁচবো না। দুনিয়ায় ফোনটা যত স্মার্ট হয় তত মনটা মুগ্ধ হয়ে যায়। আমাদের ছেলেবেলায় মাথার উপরে মস্ত একখানি আকাশ ছিল, আর খেলবার জন্য ধুধু প্রান্তর মাঠ। বাড়িতে বিনোদন বলতে একটা রেডিও, যার মধ্যে বেশিরভাগ সময় আরশোলার বাসা। বেশি কিছু ছিল না বলে চাহিদাটাও বেশি কিছু ছিল না। বদলালো দিন, যাকে বলে পরিবর্তন। আজকের জেনারেশন মুঠোফোনে একেবারে আত্মহারা, দিশাহারা। তাই আজ দিশার কথা বলতে চলে এসেছি। দিশার স্রষ্টার সামনে বসে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যাবর্তনের পরিচালক এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমাদের ইউথ আইকন গৌরব তপাদার। প্রথমে দুজনকে প্রণাম। আর সমর্পণ সেনগুপ্ত প্রথমবারের জন্য পরিচালনায় এসছেন, আর বড় পর্দায় গৌরববাবুও প্রথমবারের মতন অভিনয় করছেন। সমর্পণদা, প্রথমে বলি, এই পরিচালনায় আসার পেছনের ইতিহাসটা কীরকম ছিল? ছোটবেলা থেকেই একটু ডানপিটে ছিলাম, এবং যখন স্কুলে পড়তাম মানে রামকৃষ্ণ মিশনে, তখন থেকেই পড়ালেখার থেকে একটু অন্য কিছুর দিকেই বেশি ন্যাকটা ছিল। ওই কারণে মহারাজ বেদম পেটাতে না, কিন্তু তারপর সেখান থেকেই অনেক কিছু শেখা এবং সেখান থেকে চাকরি বাকরি করতে যাওয়া, তারপর জীবনের নানান কিছু দেখা, নানান দর্শন, এবং সেখান থেকে একটা সার্টেন টাইমের পর আসার পর বুঝতে পারি যে ইটস অল আউট সিনেমা। তো সিনেমাটা ছাড়া আর কিছু করতে পারবো না, কারণ ওটাই হয়তো নিজের কাছে সব থেকে মন দিয়ে করতে পারি, সেই কারণেই সিনেমা। বর্তমান যে সময় চলছে বা গেল, সেই সময় বাংলা বিনোদন জগতে, বিশেষ করে সিনেমার ক্ষেত্রে একটা বড় টালমাটাল অবস্থা মানে আমরা দেখতে পাচ্ছিলাম। সেই সময়ে তো আপনি সাহসটা করেছেন যে এই পরিচালক হবেন, একটা সিনেমা যখন সবার সামনে তুলে ধরবেন, আদৌ সেই সিনেমা চলবে কি না, সবথেকে বড় কথা প্রেক্ষাগৃহ পাবে কি না, এই সমস্যাগুলো তো আমরা পরস্পর অনেকগুলি সিনেমার ক্ষেত্রে হতে দেখেছি। তা এতগুলো মানে সব নেগেটিভ পয়েন্টের মধ্যে আপনি যখন প্রত্যাবর্তন করলেন, তখন কি পরিবর্তনের কথা মাথায় রেখেছিলেন? আমি যখন আমার স্ট্রাগল শুরু করি অ্যাজ এ ফিল্ম মেকার, দ্যাট ওয়াজ 2010। সেখান থেকে আমি 2011-এ একটা পরিবর্তন দেখি, এবং এই বছরটা হলো দ্বিতীয়বার যখন আমি আবার একটা পরিবর্তন দেখি। তো আমি আমার কার্যে এবং আমি আমার লক্ষ্যে অলওয়েজ একই ছিলাম, কারণ আমি জানতাম যে যদি কোনো কিছুর মেরিট থাকে, তাহলে কোনো কিছুকে হয়তো সাময়িকভাবে একটু বাধাপ্রাপ্ত হতে পারে সেটা, কিন্তু আটকানো তাকে যায় না। কারণ পৃথিবীর কোনো শিল্প বা কোনো শিল্প দ্বারা তৈরি রেভলিউশনকেই কেউই আটকাতে পারেনি, এবং আটকানোর প্রচেষ্টাটাও বৃথা। সো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করে কিছু ভাবিনি, খালি আমি অলওয়েজ একটাই ছিলাম, যেটা একটা জায়গায় যেটা খুব বলতে গেলে বলতে হয় যে আমি আমার গল্প, আমি আমার কাজ, আমি আমার চরিত্রায়নে আমি খুব নিজের কাছে নিজে অনেস্ট ছিলাম, যে আমি কোনো কিছুভাবেই প্রিভিলেজড কোনো কিছু হতে চাই না। আমি একজন মজদুর, আমি একজন সিনেমা মজদুর, যে সিনেমাটাই বানাতে চাই। তো প্রিভিলেজ পাওয়ার কথা ভাবিনি বলে তাই আমার কখনো কোনো অসুবিধে হয়নি। যখন আমি ছবিটা তৈরি করছি তখনই আমি রূপাদিকে আমি কাস্ট করি, আমি ভাবিও নি যে আমার ছবি আটকাবে কিংবা আটকে দেওয়া হবে, কিংবা আমি যেটাই করেছি মানে একজনকে কাউকে নিতে হবে যার জন্য আমার ছবিটা চলবে, আমার ছবিটা একটা জায়গায় আমি একটা প্লেস পাবো, যাকে এই যেমন যে ঠাকুরের মূর্তি পেছনে ঠেকনা হয় না, এই ঠেকনা তো আমি বিশ্বাসী নই। সো তাই ওটা কোনো আমি ভাবিনি, এবং তার ফলে সেটা আমার ফেস করতেও হয়নি। এবং ঘটনা সূত্রে নানা সংবাদ মাধ্যমকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা 4 মে এবং 1 মে আপনারা প্রতিবার পরিবর্তনের সাথে প্রত্যাবর্তনটা প্রচণ্ডভাবে প্রমোশন করেছেন। সো থ্যাঙ্কস টু আপনাদের, যে এমনিতে প্রতিটা মানুষের মুখে মুখে প্রত্যাবর্তন ছিলই, এবার সেখান থেকে একটা পরিবর্তন এলো, এবং আমরা প্রত্যেকেই খুব পজিটিভ যে হয়তো, এবং শুধু হয়তো না, এবার অনেক ভালো কিছু হবে, এবার ফ্রিলি কাজ করা যাবে, মনের থেকে যেটা চাইছি, বাধ্যবাধকতা কম থাকবে, রেস্ট্রিকশনস কম থাকবে, নিয়মানুবর্তিতাটা আমরা সবাই মানি, এবং সেফটি সেটাও আমরা সবাই মানি।
কিন্তু সেটার যে একটা ভয় দেখানো যে একটা জুজুটা, সেই জুজুটা হয়তো আর থাকবে না। তার ফলে অনেক মানুষ যাদের বাজেট কম, যাদের সামর্থ্য কম, তারা ছবি বানাতে পারবে, তারা এগিয়ে আসতে পারবেন। সেটা প্রডিউসার, ডিরেক্টর, রাইটার, সব জায়গায়। শুধু তাই নয়, ইভেন গৌরব যে এত বড় ইউটিউবের একটা বিশাল বড় একটা সমৃদ্ধতার মধ্যে দিয়ে আছে, ও কেউ একটা ছবি যদি এটা ও একটা ইউটিউবের জন্য ছবি বানাতে যায়, তাহলে ওকে ভাবতে হতো এতদিন যে আমাকে এই এত কিছু নিতে হবে। এবার সেই রেস্ট্রিকশনটা আর হয়তো থাকবে না বলে আমাদের মনে হয়। বিশেষ করে আপনার যে মুখ্য চরিত্র সে হচ্ছে দিশা। তা এই দিশাহারা সময়ে দিশাকে যে চরিত্রের মুখ্যতার জায়গায় নিয়ে এলেন, এবং তার পিছনে কি কোনো কারণ আছে? একটা ছোট্ট জিনিস অন্য জায়গা থেকে জানতে পেরেছি, আপনি নিজে একজন কন্যা সন্তানের পিতা। তা সেটাই কি দায়বদ্ধতা হিসাবে কাজ করলো? সেই নীরজ চক্রবর্তী সেই ছোট্ট একটা লাইন, রাজা তোমার কাপড় কোথায়, বেশ, এটাই আমাকে অলওয়েজ, যখন থেকে আমাদের পাঠ্যপুস্তক এটা যখন পড়েছিলাম এবং তারপর যখন নিজে বাবাই হই, তো বাবা হওয়ার পরে যখন আমার মেয়ে আমার ডাকনামে ডাকে, বাবা বলে না, বাবান বলে ডাকে, তখন আমি বুঝতে পারি যে আমার একটা নিজস্ব একটা দায়বদ্ধতা থাকবে একটা 4 বছরের বাচ্চার প্রতি। কারণ আমাদের দুজনের বয়সের ফারাকটা অনেকটা বড়, প্রায় 37-38 বছরের ফারাক। তো 38টা বছরের যে আমার যে বোঝা পড়া, দেখা, শেখা, সেটা আমি জানি না আমার মেয়েকে আমি কতটা শেখাতে পারবো। তাই আমি অলওয়েজ চেষ্টা করেছি এবং চেষ্টা করব এমন জীবনে কোনো কাজ না করতে যার মধ্যে দিয়ে আমার মেয়ে বা আমার পরিবার বা আমার কোনো কিছু ডিফেন্ড হয়, 1 নম্বর। এবং 2 নম্বর কথা, যাতে সে যত বড় হবে সে যদি আমাকে নাও খুঁজে পায় ওই জায়গা দিয়ে, যাতে আমার কাজগুলোর মধ্যে দিয়ে সে তার বাবাকে খুঁজে পেতে পারে, একজন রেসপন্সিবল মানুষকে খুঁজে পেতে পারে। সো সেটাই আমার মেন কারণ ছিল। এবং দিশা, ওই যে রাজা তোর কাপড় কোথায়, কাউকে তো এটা বলতে হতো যে আমি দিশা হয়েও দিশাহীন। সেখান থেকে এমন একটা চরিত্র দিশা, যেখান থেকে তার নাম দিশা হওয়া সত্ত্বেও এই সমাজে, যেটা আপনি যেটা বললেন যে আরশোলা জমা, রেডিওর অপশানটা এখনো অনেক বেশি, এখন বাঘ, এখন চারিদিকে বাঘ ভরে যাচ্ছে এবং সেটা সব কিছুতে বাঘ। সো সেই বাঘ এবং এই আরশোলার মাঝের যে ফারাকটাতে হারিয়ে গেছি আমরা সবাই, দিশাহীন হয়ে পড়েছি, লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছি। আসলে দেখতে গেলে আমি আবার আমার এই সিনেমার একটা লাইন দিয়েই এটা বললে হয়তো একদম খুব ক্লিয়ারলি শেষ করে দিতে পারবো যে এই মহাবিশ্বের, মহাকাশের এত কটা গ্রহ, নক্ষত্র, সব কিছু ঘুরে চলেছে কিন্তু তাদের কক্ষপথ দিয়ে। তাদের কোনো লক্ষ্য নেই, তাদের শুধু আছে দিশা। তাই আমার ধারণা দিশা যদি আমাদের থাকে, লক্ষ্য এমনিতেই আমরা অ্যাচিভ করতে পারবো। তাই ওখান থেকেই দিশার চরিত্র শুরু। বেশ, এবার পাশে যে মানুষটি বসে রয়েছেন, এই মানুষটি প্রত্যাবর্তনের সঙ্গে কিভাবে জড়িত হয়ে আরে ভাই, এটা একটা দারুণ ব্যাপার। সেদিন রাত্রে হঠাৎ করে, রাত্রি তখন প্রায় 1:30-2 আমি একটা গান শুনি, গান শোনাবো বলে তোমায়। আমি না গানটা শুনছি যখন, আমি ভাবছি এই গানটা তো আমার কথা। আমি যে আমার প্রত্যাবর্তন ছবিটা বানাতে চলেছি, এই ছবিটার শেষে এই গানটা থাকবে। এই গানটা হলো তো আমার কথা, একজন ডিরেক্টর, একজন রাইটারের কথা, যে কিনা গোটা ছবিটা দেখানোর পর দর্শককে এটাই বলছে যে সঙ্গে আছি, পাশে আছি, এই যে একটা পজিটিভিটি। তা আমি যখন প্রথম গৌরবকে তখন বলো, ভাই এই গানটা আমায় দিবি, কোনো একদম প্রচণ্ড ক্যাজুয়ালি বলে, তুমি নেবে না, এইটা আবার কী করে হয়। তো স্যার সত্যিই সেটা হয়। এবং সেখান থেকে গৌরবের সাথে আমার হৃদ্যতা শুরু হয় গানের মধ্যে দিয়ে। আমি জানি ওই গানটা, আমি বারবার ওর বাড়িতে আসছি, ওর কাছ থেকে গানটা শুনছি। হতে হতে সেখান থেকে আমার গল্পটার মধ্যে একটা মুখ্য চরিত্র, যাকে দিয়ে আমার ওয়ান অফ দ্য মেন প্রোটাগনিস্ট দীপঙ্কর সান্যাল, মানে শিলাজিৎ মজুমদারের, যার ক্যারেক্টারের, যার আর্ক বলি তো আমরা, ক্যারেক্টারের আর্কের মধ্যে যার স্যালভেশনটা আসে, মুক্তিটা আসে, সেই পয়েন্টে, সেই প্লট পয়েন্টের যে চরিত্র দীপ্ত, আর বেশি বলবো না এর থেকে, একদমই না, এটা বেশি বললে স্পয়লার। হ্যাঁ, আর বেশি বলবো না। তো সেই দীপ্তটা আমার দেখে মনে হয় যে তাহলে ওয়াই নট গৌরব। কারণ আমার কাছে
দীপ্ত বলে ক্যারেক্টারটা ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস, ভেরি স্বতঃস্ফূর্ত, এবং যার চোখটা খুব জলজলে হবে। আপনি দেখবেন লক্ষ্য করতে, ওর চোখটা খুব জলজল, মানে অলওয়েজ, মানে ভেরি স্পার্কলিং। তো সেই স্পার্কটা দেখে আমার মনে হয় যে এই ব্যাপার, ও তখন বলে আমি তো অভিনয় অ্যাক্সেস করি, আমি দেখ না হয়ে যাবে, পারবি, কারণ হি ইজ এ ভেরি প্রফেশনাল। এবার প্রফেশনাল মানুষদের একটা সুবিধা আছে, সেটা হলো যে তারা যদি একবার তাদের পথটা পেয়ে যায় না, সে হাঁটবে সোজাই, কিন্তু তাই ও নিজের মতো করে ঘেঁটে ঘাটে সব কিছু করে ও চরিত্রটা করলো। এই যে যখন সুযোগটা এসে পৌঁছালো আপনার কাছে, তখন আপনার এবং আপনার পারিপার্শ্বিক যে পরিস্থিতি, পরিবার তন্ত্রের মধ্যে তো আমরা বাঁচি, আপনি বিশেষ করে বাঁচেন, সেই সময়টা কিভাবে, মানে সেই দিন কটা কিভাবে কেটেছিল? এই যে আমার কনফিডেন্সটা যখন আমি পেলাম সমর্পণদার থেকে, তখন আমি বাড়িতে জানালাম যে এরকম এরকম ব্যাপার, একটা অভিনয় করতে হবে। তো সমর্পণদার কাছ থেকে জানলাম আরও কে কে আছে, শুনে তো আরও মনে হলো আরে বাবা, এ তো চারপাশে তো সব মানে রথী মহারথী মানুষরা, আমি কি অভিনয় করব এখানে? আমি বলেও ছিলাম আমি কি পারবো এটা করতে? বলছে আরে হ্যাঁ হ্যাঁ, তুই যা আছিস তাই পারবি। প্রিয়াঙ্কাকে জানালাম, বাবা মাকে জানালাম, তো ওরা তো মানে অদ্ভুতভাবেই বাড়ির লোক ভরসা করে। দেখো, বাড়ির লোক ভরসা না করলে তুমি কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। একদম একদম। তোমার নিজের ঘরের লোকই তোমার ভরসা যদি না করে, তাহলে তুমি ভোটে হেরে যাবে। অসাধারণ অসাধারণ। একদমই তাই। তো মানে ইউ হ্যাভ টু আর্ন দ্যাট ট্রাস্ট ফ্রম ইউর ফ্যামিলি, ফ্রম ইউর সোসাইটি ফার্স্ট। তো আমার বন্ধু, আমার দাদা যখন আমায় প্রথমে ভরসা করে বলছে যে তুই এটা পারবি, আমার ফ্যামিলি যখন আমাকে বলছে পারবি, তো তারপর এটাকে ওভার ড্রামাটিক করে বলার আমার কিছু নেই। দেন আমি জাস্ট প্রসেসের মধ্যে ঢুকেছি, আমি রিহার্স করেছি। আমি ছোটোবেলা থেকেই স্বতঃস্ফূর্ত কাজ করতে ভালোবাসি, করেছি, হয়ে গেছে কিছু একটা। ভালোই হয়েছে দেখলাম, যখন দেখলাম তখন বেশ মজাই লাগলো যে হ্যাঁ দেখলাম নিজেকে। ভালো তো নিশ্চয়ই করে হয়েছে, কেননা দর্শকদের মধ্যে মোটামুটি 3টে ভাগ আমি নিজে দেখেছি। অ্যান্ড এই শুধুমাত্র প্রত্যাবর্তনের ক্ষেত্রে না, যে কোনো ছবির দর্শকের ক্ষেত্রে, যে একটা হয় বয়স্কদের, একটা হয় বাড়ির নারীদের। নারীরা যদি স্বতঃস্ফূর্তভাবে প্রেক্ষাগৃহতে পৌঁছে যায় কারো হাত না ধরে, তাহলে সেই ছবি সব থেকে বেশি হিট হয়। এটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমায় বলেছিলেন, অমান্য করা যাবে না, দীর্ঘদিনের অভিজ্ঞতা। আর একটা হচ্ছে ইউথ, মানে ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশন পুরোপুরি দুটো মানুষের দিকে একেবারে হেলে পড়েছে প্রত্যাবর্তন দেখার পরে। এটা আমার বলা উচিত না, তবুও আলাপচারিতার মধ্যে উঠে আসছে। সেটা হচ্ছে 1 নম্বর শিলাজিৎ, সব থেকে কনিষ্ঠতম সদস্য প্রত্যাবর্তনের, আর 2 নম্বর গৌরব তাপাদার। এবার প্রশ্ন, স্ক্রিন শেয়ার করতে দেখলাম অঞ্জন দত্ত, দা অঞ্জন দত্ত, দা রূপা গঙ্গোপাধ্যায়, দা শিলাজিৎ মজুমদার, আর একটা বদ্ধ কক্ষের মধ্যে আবদ্ধ হয়ে অভিনয় করা। এটা কতটা কষ্টকর ছিল, নাকি ওই ঘষা মাজা ছাড়াই, যেটা শুনলাম গৌরবদার থেকে, সেরকমই হয়ে গেল? এর পেছনে একটা গল্প আছে, মানে এই গল্পটা বলার মতোই গল্প। প্রথম তো আমার সাথে সবারই প্রথমবারই আলাপ হয় ওখানে গিয়ে, এবং সত্যি কথা বলতে সেখানে সবার প্রথমে আমার আলাপ করার ইচ্ছে ছিল অবশ্যই শিলাদার সঙ্গে, কারণ আমি গান বাজনার জগতের লোক, সো দ্যাট আমার শিলাদার সঙ্গে কথা বলার একটা আগ্রহ আছে। রূপাদি অনেক সিনিয়র মানুষ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো জানি না কীরকম ইন্টারাকশনটা হবে আর কি, ছোটোবেলা থেকে পর্দায় দেখেছি। আর অঞ্জন দত্ত স্যার, উনি তো মানে স্যার বলছি তার কারণ মানে বুঝতেই পারছো তো, গানের জগতের মানুষ, এই ছোটোবেলা থেকে যার গান একটা জেনারেশন, আমাদের আগের জেনারেশন যেখান থেকে শুনে বড় হয়েছে, আমার সাথে কিন্তু মানে ওনার সেরকম বিশেষ যে কোনো কনভারসেশন আছে আলাদা, সেরকম কিন্তু কিছু নেই। তার কারণ হচ্ছে আমার মনে হয়েছে আমি ওনাকে কী প্রশ্ন করবো, আমি ওনাকে কী বলবো, আপনার গান আমার দারুণ লাগে। উনি তো এটা মানে যুগের পর যুগ ধরে শুনে আসছেন, শতাধিক সহস্রাধিক মানুষের কাছ থেকে উনি এটা শুনে আসছেন। সো মানে আমি মানে এটা কি এমন আর হবে। তো শিলাদার সাথে যখন আমার প্রথম দেখা হয়, শিলাদাকে আমি বলেছি, শিলাদা আমি তো প্রথমবার অভিনয় করছি, তো আমার কাছে এটা কিন্তু খুব মুশকিল তোমাকে ডায়লগ দেওয়াটা। তো শিলাদা বলছে যে আমি কে? তুমি শিলাদা? বলছে না, আমি গাছ পাতা ফুল ফল, তুই যদি এই না ভেবে ডায়লগ দিস তাহলে কিন্তু পারবি না। ওখান থেকে ওটা আমি একটা শিখলাম। সেকেন্ড থিং যেটা, যখন আমাদের সব থেকে প্রাইম শটটা হচ্ছে, আমি খুব কনফিডেন্ট মানুষ, মানে আমার ক্যামেরার সামনে ভুলেই যাই আমি ক্যামেরা আছে, আমার ওইসব কোনো সিন নেই যে ক্যামেরা আছে বলে তটস্থ হয়ে যাচ্ছি। ওই জীবনে মনে হয় অনেক দিন বাদেই একবার ওই ঘরটার মধ্যে আমি, শিলাদা,
রূপাদি আর অঞ্জন স্যার পাশে বসে আছেন, এবং সেই সময় আমি একটা ডায়লগ দিতে যাব, তার আগে অঞ্জন দত্ত ডায়লগ দিচ্ছেন। দেন আমি ডায়লগটা দিতে গিয়ে আই ফেল্ট যে আমি আর ব্ল্যাক আউট টাইপের হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আকাশ থেকে পড়ছি। বিকজ আমার পাশে উনি যে ভাইব্রেশনের সাথে, উনি যেই অরার সাথে ডায়লগটা দিচ্ছেন, আমার চোখে তো উনি তখনও অঞ্জন দত্ত, কারণ ওনার সঙ্গে আমি এর আগে স্ক্রিনটা শেয়ার করিনি। আমি রূপাদির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, কথা বলেছি, পার্সোনাল আমাদের মধ্যে একটা জেলিং হয়ে গেছে, শিলাদার সঙ্গে তো হয়েই গেছে ততক্ষণে। আমার কাছে আর ওগুলো কোনো, তখন তারা অভিনেতা, কিন্তু অঞ্জন দত্তের ওই যে স্টারডামটা ওটা কাজ করছে। ফার্স্ট থেকে আমি একটা গন্ডগোল করলাম ওই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওই সেটে। তারপর সমর্পণদা বলছে ঠিক আছে ইটস ওকে ওকে ওকে, কোনো চাপ নেই, ভালো হচ্ছে, তুই কর। আফটার দ্যাট যখন আমি করেছি, দেন মানে আমি জাস্ট এটাই, আমি জানি না আমি কী করে নিজেকে কন্ট্রোল করে নিয়েছি ওই টাইমে, যে মানে দিস ইজ ইয়োর লাস্ট চান্স। এই চান্সটার মধ্যেই তোমাকে হয় এটা পারফেক্ট করতে হবে, মানে ইউ আর আ উইনার অর ইউ আর আ লুজার। তো আমার কাছে এই দুটো অপশান থাকে যে কোনো সময় জীবনে, যে ইফ ইউ আর আ উইনার অর, মানে ইদার ইউ আর আ উইনার অর ইউ আর আ লুজার। তো আই কান্ট বি দ্য লুজার। সো সেখানে আই হ্যাড টু পারফর্ম, এবং পারফরমেন্স হওয়ার পর আমি সেখানে আবার নতুন কিছু জুড়েও দিয়েছি সেখানে, বডি ল্যাঙ্গুয়েজ, এবং ভালো হয়েছে ব্যাপারটা, খুব মানে সুন্দর হয়েছে। তখন আমাকে মানে অঞ্জন দত্ত বলছেন যে ভালো হচ্ছে, তো টেনশন করছো কেন? মানে সিনেমার অভিনয়টা আমি আপনাকে বলবো, ইউ আর নট প্লেইং ইয়োর সেলফ। সিনেমার অভিনয়টা হলো একটা তুলোর মতো। তুলো দেখবেন ফোলা হয়, তুলো দেখবেন চ্যাপ্টা। ফোলা তুলোর একটা মজা থাকে, কারণ তার মধ্যে প্রচুর বায়বীয় কণা থাকে ছিদ্রগুলোর মধ্যে। সিনেমায় অভিনয়টা ওই ফোলা তুলোর মতো, যেটাকে ফোলাতে জানতে হয়। আরেকটা ব্যাপার হচ্ছে ডিরেক্টরস ভিশন, এটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট, কারণ ডিরেক্টরের সিনেমাটা যদি তাই। vision না থাকে সেই চরিত্রকে নিয়ে, ডিরেক্টরেরই যদি কনভিকশন, ভালোবাসা থাকতে হবে সেই চরিত্রে, প্রেম করতে হবে চরিত্রটার সাথে। ডিরেক্টর সেই চরিত্রের অদ্যপান্ত সব জানে, ইতিহাস জানে, ভবিষ্যৎ জানে, চরিত্রটার সাথে কি হতে পারে জানে। এই সিনেমাটার বাইরেও যদি দীপ্তর একটা আলাদা কলেজ জীবন থাকে, ডিরেক্টর জানে যে কলেজ জীবনে দীপ্ত কি কি করে, ওর প্রেমিকা কে আছে, ডিরেক্টর সব জানে, হয়তো ছবিতে নেই। এবার একটা এমন প্রশ্ন, যারা সিনেমাখানি দেখেছেন তাদের কাছে খুব মানে মনে হবে যে প্রশ্নটা করা উচিত। আমরা জানি এই সিনেমার দুটি বিশেষ চরিত্র, একটা শিলাদা অভিনয় করেছেন, একটা খরাজদা। চরিত্র দুটোর মধ্যে ওই প্রত্যাবর্তন বা উৎসের কাছে ফিরে যাওয়ার একটা জায়গা রয়েছে বা আকুতি রয়েছে। আর বাস্তব জীবনেও ওনারা কথায় কথায় ওনাদের উৎসস্থলে ফিরে যান। কলকাতায় থাকার জায়গা থাকা সত্ত্বেও তারা বারবার তাদের গ্রামের বাড়িতে ফিরে চলে যান, মানে ধরে বেঁধে রাখতে হয়। তা কোথাও কি এইরকম ভাবনা কাজ করেছে যে এই মানুষ দুটো এই দুটো চরিত্রের জন্য একেবারে যোগ্য? অবশ্যই। তার কারণটা হলো, এই দুটো চরিত্রের মধ্যে দিয়ে আমি আমার জীবনের একটা ভেরি গোল্ডেন টাইম সেটাই ফিরে গেছি, যেখানে আমি হলাম শিলাজিৎ মজুমদারের ক্যারেক্টারটা, এবং আমার বন্ধু সোমনাথ তিনি হলেন খরাজ মুখার্জির ক্যারেক্টারটা, যে আজকে এই পৃথিবীতে নেই। আমার সেই বন্ধুর বয়স ছিল 48 বছর। হঠাৎ করে 3 মাসের মধ্যে আমি জানতে পারি যে ব্রেন ক্যান্সার। আমি হাজার চেষ্টা করি, নানান জায়গায় নিয়ে গিয়ে চেষ্টা করি, আমি পারি না। এবং ও লাস্ট দিন পর্যন্ত হেসেই গেছে, একদম ওই খেতে ভালোবাসে একটা মানুষ, হাসতে পারে মানুষ, বাঁচতে শেখাতে পারে। আপনি যদি কখনো যদি আপনি একটু ডাউন হয়ে গেছেন, একটা মানুষকে লাগবে না ভাই ঠিক পারবি, দেখ তুই। এই যে ফিরে যাওয়াটা, ফিরে আসাটা, এটাই কিন্তু প্রত্যাবর্তন। এবং আজকে এটা তাহলে মজার কথা বলি, যেটা বলিনি, মানে আগে কোথাও বলা হয়নি, কোথাও বলিনি। এই যে দীপ্ত বলে চরিত্রটা আসলে হলো আমার, দীপ্তর সাথে ওর ভাইয়ের যেমন সম্পর্ক ছিল, দীপ্ত হলো আমার জীবনে আমার একটা 9 বছরের একটা পেট ছিল, একটা ল্যাব, যার নাম ছিল লিও, যাকে আমার বাবা মা তার নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসতেন, যার জন্য বাড়িতে এসি লাগানো হয়। আমি জীবনে আমার বড় অবধি এসি পাইনি, তার জন্য এসি লাগানো হয়। এবং আমি দেখেছি, মানে আমি হয়তো মাটনটা নেই, কিন্তু তার জন্য মাটন চলে আসছে। এবং অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত ভালোবাসা, এবং আমারও অদ্ভুত ভালোবাসা, একটা অদ্ভুত টান। এবং অবলা বলেই হয়তো সেই টানটা আমার বেশি ছিল, যেহেতু আমার নিজের কোনো ভাই নেই।
তাই আমি ওকে আমার ভাই ভাবতাম, এবং ও আমার জীবন থেকে হঠাৎ করে 9 বছর পর জাস্ট ভ্যানিশ। আমি এটা মজার কথা আমি শুনতে পেলাম যে যারা দেখেছেন তারা হয়তো জানেন যে অঞ্জনদার শিলাজিৎদার একটা অদ্ভুত সিন আছে যেটার মধ্যে অঞ্জনদাকে কেঁদে ফেলছেন। আমি অঞ্জনদাকে জিজ্ঞেস করলাম যে তুমি এই অভিনয়টা করলে কি করে? অঞ্জনদা আমার বলে, আমার না হঠাৎ করে মানে আমরা তো ইমোশনাল মেমোরি নিয়ে আমরা কাজ করি। আমার একটা 3 বছরের বেড়াল ছিল, সেটা মরে গেছিল যখন আমার 10 বছর না 12 বছর বয়স। আমি তখন খুব কেঁদেছিলাম। সেই কান্নাটাকে আজকে আমি আবার নিয়ে সেটাকে কাঁদলাম। কাঁদছে কিন্তু মৃগাঙ্ক সান্যাল, কিন্তু মেমোরিটা কাজ করছে এত বছর আগে সেই যন্ত্রণা। আজকে দীপ্ত ক্যারেক্টারটা এত ভালো লাগছে কেন? আজকে দীপ্ত যখন চলে যাচ্ছে, ওর ভাই পৌঁছতে পারেনি, ওর দাদা পৌঁছতে পারেনি, আমিও পারিনি। আমি যখন পৌঁছেছিলাম তখন আমার লিওর ডক্টর আমাকে একটা সলিউশন নিয়ে যেতে বলেছিল, যেটা ওর জিভে দিলে ওর জীবনটা চলে যাবে, যাতে ও কষ্টটা না পায়। আমি যখন নিয়ে গেছি তখন শেষ মুহূর্ত আমি 2টো ড্রপ দিই, ও আমাদের ছেড়ে চলে যায়। সবটা এটাই জীবন অমরদা, এইভাবেই প্রত্যাবর্তন ফিরে আসবে। আজকে এত মানুষের কেন ভালো লাগছে বলুন তো? সবাই নিজেকে রিলেট করে। সবাই মানুষ যখন মানে উদ্যমতার সাথে তার নিজের স্বতঃস্ফূর্তভাবে সেই চরিত্রগুলোর মধ্যে দিয়ে নিজেকে, নিজের চারপাশে থাকা মানুষগুলোকে যতক্ষণ না পোর্ট্রে করতে পারবে, যতক্ষণ না আপন করে নিতে পারবে, ততক্ষণ কোনো গল্প মানুষের পছন্দের হতে পারে না। একদমই তাই। তবে বেশি ভারাক্রান্ত হয়ে গেল। বাড়ির পোষ্য থেকে শুরু করে নিজের ভাই বন্ধু সবাই জড়িয়ে পড়লেন এই গল্পের মধ্যে। তুমি হাঁটবে বলে গোলাপ দিয়ে পথ সাজিয়েছি, যখন বাধা পাবে জানবে আমি সঙ্গে আছি। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।